আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিএনপি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বর্তমান শীর্ষ নেতা তারেক রহমান ইশতেহারের মূল বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা এবং সবশেষ কয়েকটি নির্বাচন বয়কট করার পর এবারই প্রথম তারেক রহমান দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন। এই ইশতেহারের মূল দর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে সবার আগে বাংলাদেশ। বিএনপি বলছে তারা এমন এক রাষ্ট্র গড়তে চায় যেখানে জনগণের অধিকারী হবে সব ক্ষমতার উৎস। ইশতেহারটিকে মূলত ৫টি প্রধান ভাগ এবং ৯টি মৌলিক অঙ্গীকারের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এগুলো হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সংহতি। তারেক রহমান তার বক্তব্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ওপর। তিনি জানান, বিএনপি এর আগে যে ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছিল তার সাথে বর্তমান পরিস্থিতির সমন্বয় ঘটিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ইশতেহারের অন্যতম আকর্ষণীয় দিক হল সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতিটি নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথা বলা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপণ্য সরাসরি অভাবী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে ১০ লাখ আইটি কর্মীর সুযোগ এবং বেকার ভাতার মতো বিষয়গুলো তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য রাখা হয়েছে। বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হবে মানুষের মুক্তি এবং অর্থনৈতিক স্বচ্ছতা। তবে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন তা নিয়েই ইশতেহারে বিস্তারিত পরিকল্পনা দেয়া হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব গোপন চুক্তি বাতিল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি তদন্ত করার যে অঙ্গীকার করা হয়েছে তা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি তাদের এই ইশতেহারকে কেবল একটি নির্বাচনী ইশতেহার নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা হিসেবে অভিহিত করেছে। বিএনপির ইশতেহারে কেবল সুযোগ সুবিধার কথাই বলা হয়নি, বরং দেশের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামোতে আমূল পরিবর্তনের এক উচ্চাভিলাষী রূপরেখা দেওয়া হয়েছে। দলটির অন্যতম প্রধান সংস্কার প্রস্তাব হল একই ব্যক্তি ২ মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের দীর্ঘদিনের এককেন্দ্রিক ক্ষমতার সংস্কৃতি পরিবর্তনের একটি বড় পদক্ষেপ হতে পারে। এছাড়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে পুনঃস্থাপন, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি এবং সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও রাখা হয়েছে ইশতেহারে। উচ্চকক্ষে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের রাখা হবে, যেখানে অন্তত ১০% আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ এবং একটি সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। দলটি বলছে, বিগত সরকারের আমলে বিচার বিভাগকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তারা সেই সংস্কৃতির অবসান ঘটাতে চায়। এছাড়া গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তে একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোকে পুনর্বাসন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপি বলছে, ক্ষমতায় গেলে তারা বিগত আমলের অর্থ পাচারের শ্বেতপত্র প্রকাশ করবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেবে। শিক্ষা ও নারী উন্নয়নের ক্ষেত্রেও ইশতেহারে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং কর্মজীবী মায়েদের সুবিধার্থে দেশের প্রতিটি কর্মস্থলে ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কথা বলা হয়েছে। নারীদের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে
6 মাস করার পরিকল্পনাও তাদের রয়েছে। তরুণদের জন্য কারিগরি ও ভাষা শিক্ষা নিশ্চিত করে বছরে 20 লাখ মানুষের বিদেশে কর্মসংস্থানের পথ তৈরি করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে দেশের প্রশাসনিক চেহারাই বদলে যাবে বলে দাবি করছে বিএনপির নেতৃত্ব। তারা বলছে, মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারি চাকুরিতে সব ধরনের বৈষম্য দূর করাই তাদের লক্ষ্য। বিএনপি তাদের ইশতেহারে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছে। 2035 সালের মধ্যে গড় জিডিপি অনুপাত 15% উন্নীত করা এবং 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 35,000 মেগাওয়াটে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থনীতির এই উচ্চাভিলাষী লক্ষ্যগুলো চমৎকার শোনালেও বাস্তব প্রেক্ষাপটে এগুলো কতটা সম্ভব তা নিয়ে অর্থবিদরা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো বিশাল জনতুষ্টিবাদী প্রকল্পের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান কোথা থেকে আসবে তার কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক মডেল বা রোডম্যাপ ইশতেহারে দেয়া হয়নি। বর্তমান বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য থেকে এই ধরনের বড় অঙ্কের ভর্তুকি দেয়া সরকারি কোষাগারের ওপর অসম্ভব চাপ সৃষ্টি করতে পারে। সমালোচকরা বলছেন, সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য বিএনপি এমন সব প্রতিশ্রুতি দিচ্ছে যা বাস্তবায়নের সক্ষমতা বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর নেই। উদাহরণস্বরূপ, কৃষকদের বিশাল অঙ্কের ঋণ মওকুফ কিংবা বেকার ভাতার জন্য যে বাজেট প্রয়োজন তা কোথা থেকে আসবে? যদি নতুন করে টাকা ছাপানো হয় বা বিদেশি ঋণ নেওয়া হয় তাহলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এছাড়া ব্যাংকিং খাতকে দলীয় প্রভাবমুক্ত রাখার কথা বলা হলেও বিএনপি তাদের মনোনয়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ঋণ খেলাপিকে স্থান দিয়েছে। এটি তাদের ইশতেহারের মৌলিক অঙ্গীকারের সাথে স্ববিরোধী বলে মনে করছেন বিশ্লেষকরা। ইশতেহারে আরেকটি বড় সংস্কারের কথা বলা হয়েছে, তা হলো সংসদের উচ্চকক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে, এই উচ্চকক্ষের আসনগুলো যদি ভোটের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগি করা হয় তবে কি তা মেধাবীদের জায়গা হবে নাকি পরাজিত রাজনৈতিক নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে? এছাড়া রাষ্ট্র সংস্কারের মতো মৌলিক বিষয় এর আগে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা অন্যান্য পক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছিল তখন বিএনপি অনেক ক্ষেত্রেই সরাসরি অংশগ্রহণ না করে দূরত্ব বজায় রেখেছে। ফলে এখন ইশতেহারে এসব বড় বড় সংস্কারের কথা বলাকে অনেকেই কেবল রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় বেতন ভাতা ও অবকাঠামোগত সংস্থানের বিষয়টিও ইশতেহারে অস্পষ্টই থেকে গেছে। বিএনপির রাজনৈতিক সদিচ্ছা এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ইশতেহারে বিএনপি বলছে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না এবং ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন সমাজ করবে। কিন্তু বাস্তবতা হলো তৃণমূল পর্যায়ে অনেক জায়গায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তারের অভিযোগ প্রতিদিনই পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব শান্তি ও স্থিতিশীলতার কথা বললেও মাঠের চিত্র অনেক ক্ষেত্রেই তার বিপরীত। যদি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করা না যায় তবে ইশতেহারের এই সুন্দর কথাগুলো কেবল কাগুজে দলিলেই সীমাবদ্ধ থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় যাওয়ার আগে এই প্রতিশ্রুতিগুলো দেয়া সহজ, কিন্তু ক্ষমতার মোহে পড়ে এগুলো ভুলে যাওয়া আমাদের দেশের রাজনীতির একটি পুরনো রীতি। একটি বড় প্রশ্ন হলো, বিএনপি কি আসলেই সংস্কার করতে চায় নাকি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য এই ইশতেহারকে ঢাল হিসেবে ব্যবহার করছে? ইশতেহারে মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক নিয়োগের কথা বলা হলেও দলের অভ্যন্তরীণ পদায়ন ও মনোনয়ন প্রক্রিয়ার যোগ্যতার চেয়ে আনুগত্য বা আর্থিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ পুরনো। এছাড়া ব্যাংকিং খাতের সংস্কারের কথা বললেও যখন 50% বেশি ঋণ খেলাপিকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় তখন সেই প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যতা হারায়। পরিবেশ রক্ষায় 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনাটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির গহ্বরে এই প্রকল্পগুলো সফল হওয়া অত্যন্ত কঠিন।
পরিশেষে বলা যায় বিএনপির এই ইশতেহারটি একটি আধুনিক ও জনমুখী বাংলাদেশের স্বপ্ন দেখালেও এর বাস্তবায়নের পথে পাহাড়সম বাধা রয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং দলের ভেতরে সংস্কার বিরোধী শক্তির উপস্থিতি এই প্রতিশ্রুতিগুলোকে ব্যর্থ করে দিতে পারে। ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা কেবল কি করা হবে তা শুনতে চায় না, বরং কিভাবে করা হবে সেই সুনির্দিষ্ট পথরেখা দেখতে চায়। বিএনপি যদি আসলেই তাদের এই ৫১টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়, তবে তাদের সবার আগে দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে এবং জনগণের কাছে প্রমাণ করতে হবে যে তারা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং ব্যবস্থার পরিবর্তনের জন্য লড়াই করছে। অন্যথায় এই ইশতেহারটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরও একটি ফাঁকা প্রতিশ্রুতির দলিল হিসেবেই গণ্য হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।